অঞ্জনের জীবন এক গভীর প্রতারণায় পরিণত হয়েছিল। প্রতি রাতে যখন সারা পৃথিবী ঘুমাত, তখন তার শোবার ঘরের দেওয়ালগুলো তার পাপের সাক্ষী হয়ে থাকত। সে নির্ভীকভাবে তার প্রেমিককে বাড়িতে ডেকে আনত এবং সেই বিছানায় নিজের লালসা মেটাত, যেখানে তার স্বামীর সাথে থাকার কথা ছিল। কিন্তু এর মাঝে একটি বিষয় অঞ্জনীকে ভেতর থেকে কুড়ে কুড়ে খেত: তার অসুস্থ এবং শয্যাশায়ী শাশুড়ি। দিনরাত সেই অসহায় মহিলার সেবা করা অঞ্জনীর কাছে নরক যন্ত্রণার চেয়ে কম কিছু ছিল না। তার বিরক্তি আর ঘৃণা ধীরে ধীরে এক ভয়ঙ্কর উন্মাদনায় রূপ নিল, এবং শেষ পর্যন্ত অঞ্জনী সেই শেষ বাঁধাটিকেও চিরতরে স্তব্ধ করে দিল। নিজের শাশুড়ির প্রাণ নেবার পরেও অঞ্জনীর মুখে কোনো অনুশোচনা ছিল না। সে ঘরে ফিরে এলো এবং প্রেমিকের বাহুবন্দী হলো যেন কিছুই হয়নি। তার মনে হলো সে এখন পুরোপুরি স্বাধীন। কিন্তু সে জানত না যে ভয়ের আসল খেলা ঠিক মাঝরাতে শুরু হতে চলেছে। সেই রাতে ঘরের চার দেওয়ালের পেছনে যে কাহিনী লেখা হলো এবং তাদের সেই পাপের যে ভয়ঙ্কর পরিণতি হলো, তা যে কারো আত্মা কাঁপিয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। গল্পের শুরুটা হয় এভাবে: অঞ্জনী ছিল এমন এক নারী যার অসীম সৌন্দর্যের পেছনে লুকিয়েছিল লালসা ও বাসনার এক গভীর খাত। তার স্বামী সুরেশ কাজের সূত্রে অন্য শহরে থাকত, এবং এই দূরত্ব অঞ্জনী জীবনে যে শূন্যতা তৈরি করেছিল তা এক বিপজ্জনক মোড় নেয়। এই শূন্যতা পূরণের জন্য সে বেছে নেয় তার কলেজের এক জুনিয়র দর্পণকে। দর্পণ এখন আর শুধু তার প্রেমিক নয়, বরং তার জীবনের সবচেয়ে অন্ধকার আর গভীর রহস্যে পরিণত হয়েছিল। সুযোগ পেলেই রাতের নিস্তব্ধ অন্ধকারে অঞ্জনী তাকে বাড়িতে ডেকে নিত, এবং বন্ধ দরজার আড়ালে দুজন মিলে এই অবৈধ সম্পর্কের সমস্ত সীমা অতিক্রম করত। কিন্তু অঞ্জনীর তৃষ্ণা ছিল এক অন্তহীন কুয়োর মতো। দিনে দিনে তার লালসা এতটাই বেড়ে যাচ্ছিল যে দর্পণের সঙ্গ তার কাছে কম মনে হতে শুরু করল। আজ রাতেও দর্পণ তার বিছানায় আসতে চেয়েছিল, কিন্তু অঞ্জনী তাকে মানা করে দেয়। তবুও রাতের নিস্তব্ধতায় দুজন ফোনে ফিসফিস করে নিজেদের আকাঙ্ক্ষাকে উস্কে দিচ্ছিল। অন্যদিকে বাড়ির পরিবেশ ছিল অঞ্জনীর রঙিন দুনিয়ার ঠিক উল্টো: দম বন্ধ করা বিষাদ আর মৃত্যুর নীরবতায় ঘেরা। বাড়িতে ছিল তার ছোট ছেলে, অসুস্থ শাশুড়ি এবং শ্বশুর বলবন্ত। শাশুড়ির অবস্থা এতটাই জরাজীর্ণ ছিল যে তার শরীরটা যেন বিছানারই একটা অংশ হয়ে গিয়েছিল। অঞ্জনী সেই অসহায় বুড়িকে চরম ঘৃণা করত। তাদের দেখাশোনা করাটা তার কাছে এক কলঙ্কিত বোঝা মনে হতো। এই ঘৃণার কারণেই সে রিনা নামে এক কেয়ারটেকারকে কাজে রেখেছিল। শ্বশুর বলবন্তের অবস্থাও বিশেষ ভালো ছিল না। তার এক চোখের দৃষ্টি চলে গিয়েছিল এবং তিনি ঠিকমতো শুনতেও পারতেন না। কিন্তু স্ত্রীর প্রতি তার ভালোবাসা ছিল এতটাই গভীর যে নিজের সমস্ত দুর্বলতা সত্ত্বেও তিনি এক ছায়ার মতো সবসময় সেই অসুস্থ মহিলা শিয়রে বসে থাকতেন। একদিকে বাড়িতে অসুস্থতা আর অসহায়ত্বের ছায়া থমথমে ছিল, অন্যদিকে অঞ্জনী এসবে তক্কাই করত না। তার মন মস্তিষ্ক শুধু দর্পণের নেশায় ডুবে থাকত। কখনো ভয়েস কল, কখনো ভিডিও কল। তার পুরো অস্তিত্ব ছিল শুধু লালসা আর এক ছলনার ওপর ভিত্তি করে। বিয়ের শুরুতে অঞ্জনী এক বাধ্য পুত্রবধূর নিখুঁত অভিনয় করেছিল, কিন্তু দ্রুতই এসব তার কাছে বোঝা হয়ে দাঁড়ায়। বিয়ের আগে তার এক স্বাধীন জীবন ছিল, চাকরি ছিল, কিন্তু এখন সেই দম বন্ধ করা বাড়ির চার দেওয়ালে বন্দী। তার এই দমবন্ধ ভাব আরও বেড়ে যায় যখন একদিন কেয়ারটেকার রিনা তার বেতন নিতে আসে। রিনা জানায় তাকে কিছুদিনের জন্য গ্রামে যেতে হবে। অঞ্জনী টাকা তো দিয়ে দেয়, কিন্তু তার ভেতরে মাথা কাজ করা বন্ধ করে দেয়। রিনা চলে যাওয়ার অর্থ হলো সেই অসুস্থ শাশুড়ির সমস্ত নোংরা আবর্জনা এখন তাকেই নিজেকেই পরিষ্কার করতে হবে। পরদিন অঞ্জনীর এই ভয় সত্যি প্রমাণিত হয়। যখন সে আর তার শ্বশুর বলবন্ত মিলে সেই অসুস্থ মহিলাকে পরিষ্কার করছিল, তখন ঘরের সেই পচা দুর্গন্ধে অঞ্জনীর পেট গুলিয়ে ওঠে। তার এত বমি ভাব হচ্ছিল যে সেদিন সে ঠিকমতো খাবারও তৈরি করতে পারেনি। ঘৃণা আর রাগে তার রক্ত টকবক করে ফুটতে থাকে। তার মনে হতে থাকে সে এমন এক পচা নরককুণ্ডে ফেসে গেছে যেখান থেকে বের হওয়ার কোনো পথ নেই। এই যন্ত্রণা থেকে বাঁচতে সে তার ছোট ছেলেকে বাবার বাড়ি পাঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। ফোনে দর্পণকে এই কথা বলতেই দর্পণের চোখে লালসার উজ্জ্বলতা আরও বেড়ে যায়। সে ফিসফিস করে বলে যে বাড়িতে লোক যত কম হবে আমাদের রাতগুলো তত বেশি নির্ভীক আর রঙিন হবে। নিস্তব্ধতায় আমরা একে অপরের আরও কাছে আসতে পারব। তার কথা শুনে অঞ্জনীর ঠোঁটেও এক কামুক আর ধূর্ত হাসি ফুটে উঠল। পরদিন সকালে অঞ্জনী ছেলেকে রেখে আসার জন্য বাড়ি থেকে বেরোয়। রাস্তার মোড়ে দর্পণ তার বন্ধুদের সাথে দাঁড়িয়েছিল। এক বন্ধু বিদ্রূপ করে বলে যে অঞ্জনীর ভেতরে তো দারুণ আগুন আছে। লোকে বলে তার কোনো রাতই একা কাটে না, অনেক মানুষের সাথে তার সম্পর্ক আছে। অন্য এক বন্ধু আগুনে ঘি ঢেলে বলে যে সে নিজে এক লোককে রাতের অন্ধকারে আম গাছের সাহায্যে অঞ্জনীর বাড়ির ছাদে উঠতে দেখেছে। এসব শুনে দর্পণের মাথার রগ ফাটতে শুরু করে। হিংসা আর রাগে পাগল হয়ে সে নিজের বন্ধুদের সাথেই হাতাহাতিতে লিপ্ত হয়। ঝামেলা বাড়তে দেখে এক বন্ধু তাকে টেনে সরিয়ে নিয়ে গিয়ে বোঝায় যে এসব ফালতু কথায় কান না দিতে।
কথা সেখানেই শেষ হয়ে যায়, কিন্তু দর্পণের মনে যে সন্দেহের বীজ রোপিত হয়েছিল তা নিঃশব্দে শিকড় ছড়াতে শুরু করে। আসলে সেই বন্ধু অঞ্জনী আর দর্পণের এই অবৈধ সম্পর্ক আগে থেকেই জানত। সেই রাতে যখন নিস্তব্ধতা ঘনীভূত হল, অঞ্জনী দর্পণকে তার বিছানায় আনার জন্য ফোন করে। এইবার দর্পণ একা ছিল না, সে সেই বন্ধুকেও সাথে নিয়ে এসেছিল। বন্ধুকে বাইরে পাহারায় দাঁড় করিয়ে সে নির্দেশ দেয় যেন কোনো শব্দ হলেই সংকেত দেয়। অঞ্জনী পেছনের দরজা আগেই খুলে রেখেছিল। দর্পণ চুপি চুপি সরাসরি সেই শোবার ঘরে ঢুকল, যেখানে অঞ্জনী সৌন্দর্য আর লালসার জাল পেতে তার জন্য অপেক্ষা করছিল। সে দর্পণকে নিজের দিকে টেনে নিল এবং সেই বন্ধ ঘরের উত্তাপ সমস্ত সীমা ছাড়িয়ে গেল। শারীরিক মিলনের পরেও অঞ্জনীর চোখে সেই ভয়ঙ্কর তৃষ্ণা আর অস্থিরতা স্পষ্ট ছিল, যা কখনো শান্ত হতো না। তখনই দর্পণের নাকে এক অদ্ভুত পচা গন্ধ লাগে। সে নাক কুঁচকে জিজ্ঞাসা করে, এই গন্ধ কিসের? অঞ্জনীর গলায় ছিল বিরক্তি আর ঘৃণা। সে বলল, কাজের মেয়ে ছুটিতে আছে আর আমাকে ওই বুড়ির নোংরা পরিষ্কার করতে হচ্ছে। ওর পাশ থেকে এমন গন্ধ আসে যে আর সহ্য হয় না। এরপর অঞ্জনীর নজর দর্পণের ওপর স্থির হলো। তার কণ্ঠস্বর হঠাৎ বরফের মতো ঠান্ডা হয়ে গেল। সে বলল, আমার শাশুড়ি যে অবস্থায় আছে সে এখন এক জ্যান্ত লাশ। খুব কষ্টে আছে সে। কেন আমরা তাকে চিরতরে শেষ করে দিই না? যদি সে রাস্তা থেকে সরে যায় তাহলে সব কিছু কত সহজ হয়ে যাবে, আর তার মরার পর আমার স্বামীও সেই শোকে বেশি দিন টিকবে না। অঞ্জনীর এই ভয়ঙ্কর পরিকল্পনা শুনে এক মুহূর্তের জন্য দর্পণের আত্মা কেঁপে উঠল, কিন্তু অঞ্জনীর রূপ আর সেই অন্ধ মোহ তার বিবেক আর ডরকে ঢেকে দিল। লালসা মানুষকে কতটা পশু বানিয়ে দেয়, দর্পণ ছিল তার জীবন্ত প্রমাণ। সে মাথা নেড়ে সম্মতি জানালো। মাঝরাত, মৃত্যুর ছায়ার মতো তারা চুপি চুপি শাশুড়ির ঘরে ঢুকল। অঞ্জনী নির্মুদভাবে একটা কাপড় তুলে নিল এবং বিছানায় পড়ে থাকা সেই অসহায় মহিলার গলার চারপাশ পেঁচিয়ে কষে ধরল। সেই অপরাধের সবচেয়ে যন্ত্রণাদায়ক দিকটা ছিল এই যে তখন শাশুড়ির চোখ খোলা ছিল। তিনি পুরোপুরি জ্ঞানত ছিলেন, নিজের মৃত্যুকে চোখের সামনে দেখতে পাচ্ছিলেন, কিন্তু তার জরাজীর্ণ শরীরটা একটুও নড়ানোর ক্ষমতা ছিল না। লালসা আর ঘৃণার সেই দৃশ্য এতটাই ভয়াবহ আর অমানবিক ছিল যে মানবতাও ভয় পেয়ে যাবে। সেই অসহায় মহিলার চোখ দিয়ে লাচারির জল ঝরছিল। নিজের শেষ মুহূর্তে তিনি স্বামীকে সাহায্যের জন্য ডাকা তো দূরের কথা, একবার দেখারও সুযোগ পাননি। কিছুক্ষণ ভয়ঙ্কর ছটফটানির পর তার শরীর চিরতরে শান্ত হয়ে গেল। সেই জঘন্য কাজ শেষ করার পর অঞ্জনী নিজের ঘরে ফিরে এলো। যখন সে আয়নায় নিজের প্রতিচ্ছবি দেখল, এক মুহূর্তের জন্য তার চোখ ভিজে উঠল। তার ভেতরে কোথাও একটা ক্ষীণ অনুশোচনা ছিল, কিন্তু লালসা আর স্বাধীনতার অন্ধ আকাঙ্ক্ষা তার অবশিষ্ট মানবতাকেও গিলে ফেলল। সে নিজেকে সামলে নিল এবং মুখ থেকে ভয়ের চিহ্ন মুছে ফেলে দর্পণকে ফিসফিস করে বলল যে সকাল হতেই সে কান্নাকাটি শুরু করবে। সবাই ভাববে অসুস্থতার কারণে শাশুড়ি মা মারা গেছেন, কেউ তাদের সন্দেহ করবে না। কিন্তু পরের মুহূর্তেই অঞ্জনীর মুখ ফ্যাকাশে হয়ে গেল। যে কাপড় দিয়ে সে শাশুড়িকে মেরেছে সেটা তো ওই ঘরেই ফেলে এসেছে। ঘাবড়ে গিয়ে সে সেই অভিশপ্ত ঘরের দিকে দৌড়ল, কিন্তু বিছানার পাশে সেই কাপড়টি ছিল না। তার হৃৎস্পন্দন বেড়ে গেল। সে চুপি চুপি শ্বশুরের ঘরের দিকে গেল, কিন্তু সেখানে বলবন্ত গভীর ঘুমে আচ্ছন্ন ছিল। অঞ্জনী নিজেকে সান্ত্বনা দিল যে বুড়ো তো বধির, সে আর কি জানতে পারবে। সে ধরে নিল হয়তো তাড়াহুড়োতে সে নিজেই কাপড়টি কোথাও রেখে ভুলে গেছে। এই ভয় আর মানসিক চাপ কমাতে অঞ্জনী নিজের ঘরে ফিরে এলো এবং নিজেকে পুরোপুরি দর্পণের হাতে সঁপে দিল। মৃত্যুর সেই ভয়ঙ্কর ছায়া আর এক লাশের ঠিক নিচেই তারা দুজন আবার নিজেদের রঙিন দুনিয়ায় ডুবে গেল। যখন তাদের খেলা শেষ হলো তখন রাত অনেক গভীর। কেউ যেন সন্দেহ না করে তাই অঞ্জনী দর্পণকে তখনই বাড়ি থেকে চলে যেতে বলল, কিন্তু পেছনের দরজায় পৌঁছতেই তাদের জ্ঞান হারানোর অবস্থা হলো। দরজা বাইরে থেকে বন্ধ। ঘাবড়ে গিয়ে তারা প্রধান দরজার দিকে ছুটল, কিন্তু সেটাও বাইরে থেকে তালাবন্ধ। এখন অঞ্জনী বুঝতে পারল যে তারা এক ভয়ঙ্কর জালে ফেঁসে গেছে। ভয়ের চোটে অঞ্জনী সিঁড়ির দিকে দৌড়ল, কিন্তু তখনই উপর থেকে এক ভারী দরজা সরাসরি তার মাথায় এসে পড়ল। সে যন্ত্রণায় চিৎকার করে নিচে পড়ে গেল। তার মাথা ফেটে রক্ত বেরোচ্ছিল। তার চিৎকার শুনে দর্পণ তাকে বাঁচাতে দৌড়ল, কিন্তু সেই ঘুটঘুটে অন্ধকারে কেউ তার উপরও এক প্রাণঘাতী হামলা চালায়। এখন দুজনেই রক্তে রঞ্জিত হয়ে এক কোণে অসহায়ভাবে পড়ে আছে। মৃত্যু এখন তাদের সামনে দাঁড়িয়ে। অঞ্জনীর বিস্ফারিত চোখ এখন বুঝতে পেরেছে যে বাড়িতে কেউ আছে যে তাদের দুজনকে জ্যান্ত ছাড়তে চায় না। আর তখনই সেই ভয়ঙ্কর নিস্তব্ধতা আর অন্ধকার চিরে সেই মুখটি সামনে এলো। সে আর কেউ নয়, তার নিজের শ্বশুর বলবন্ত। সেই কালো রাতের সত্যিটা অন্য কিছু ছিল। যখন অঞ্জনী আর দর্পণ শাশুড়িকে মারছিল তখনই বলবন্তের ঘুম ভেঙে যায়।
তিনি স্ত্রীর অবস্থা দেখতে ঘরে পৌঁছন, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। নিজের জীবনসঙ্গিনীর নিথর দেহ দেখে সেই বৃদ্ধ মানুষটি ভেতর থেকে ভেঙে পড়েন এবং সেই অন্ধকারে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকেন। কান্নাসিক্ত চোখে যখন সেই অশুভ সংবাদ দিতে অঞ্জনির ঘরের দিকে যাচ্ছিলেন, দরজার কাছে পৌঁছতেই তার পা থমকে যায়। ভিতর থেকে অঞ্জনির কণ্ঠস্বর আসছিল। ঘরের সেই মরা নিস্তব্ধতায় বলবন্তের কান যা শুনল তা তার দুনিয়া উজাড় করার জন্য যথেষ্ট ছিল। যখন অঞ্জনি আর দর্পণ কাপড় খুঁজতে ঘরের বাইরে যায়, তখন বলবন্ত চুপি চুপি অঞ্জনির ঘরে ঢুকল। তাকে জানতে হতো সেই অচেনা লোকটা কে। তখনই অঞ্জনির বিছানায় পড়ে থাকা একটা গর্ভনিরোধক ওষুধের প্যাকেটের উপর তার নজর পড়ে। সেই একটি জিনিস সমস্ত রহস্য উন্মোচন করে দেয়। বলবন্তের চোখের সামনে পুরো ছবি পরিষ্কার হয়ে যায়। অঞ্জনির জঘন্য অবৈধ সম্পর্ক আর সেই লালসার কারণে তার স্ত্রীর হত্যা। রক্তের অশ্রু পান করে বলবন্ত সেই হত্যার কাপড়টি তুলে নেন এবং নিজের ঘরে গিয়ে গভীর ঘুমে আচ্ছন্ন হওয়ার নাটক করেন। তারা ঘর থেকে বের হতেই সে কাঁপতে কাঁপতে তার ছেলে সুরেশকে ফোন করে সব জানিয়ে দেন এবং তাকে সকালের মধ্যে বাড়ি পৌঁছানোর আদেশ দেন। কিন্তু বলবন্ত পুলিশকে ফোন করেননি, কারণ এখন তার বুকে বিচারের নয়, প্রতিশোধের আগুন জ্বলছিল। সেই আগুনেই বলবন্ত নিজের ঘরকে তাদের জন্য এক ভয়ঙ্কর জালে রূপান্তর করেছিলেন এবং এখন তাদের নির্মমভাবে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছেন। রক্তে ভেজা তর্পণের মাথায় এখন শুধু একটাই চিন্তা, যে কোনো উপায়ে এই মৃত্যুর বাড়ি থেকে জ্যান্ত পালানো। কিন্তু অঞ্জনি, যার বিবেক পুরোপুরি মরে গেছে, সে দর্পণকে থামিয়ে বলল, যদি আমরা এখান থেকে জ্যান্ত পালিয়েও যাই, ওই বুড়ো আমাদের ছাড়বে না। ও সব জেনে গেছে, সরাসরি পুলিশের কাছে যাবে। বাঁচার একটাই রাস্তা, আমাদের বলবন্তকেও খতম করতে হবে। দর্পণ ভেতর ভেতর কাঁপছিল। সে বুঝতে পেরেছিল সে লালসার কোন মরণ ফাঁদে পা দিয়েছে। অন্যদিকে অন্ধকারে লুকিয়ে বলবন্ত তাদের এই ভয়ঙ্কর ষড়যন্ত্র শুনছিলেন। রাগে তার রক্ত টকবক করছিল। অঞ্জনি তাকে খোঁজার জন্য হাতে এক লণ্ঠন নিয়ে বের হয়, কিন্তু বলবন্ত আগেই সেই চেরাগ নিয়ে মরণ খেলা সাজিয়েছিলেন। অঞ্জনি সেটা ধরতেই এক বিকট বিস্ফোরণে তার হাতেই ফেটে গেল। আগুনের শিখায় অঞ্জনির এক হাত পুড়ে গেল এবং সে যন্ত্রণায় চিৎকার করে উঠল। এখানেই সেই রাতের আরও এক যন্ত্রণাদায়ক সত্য সামনে আসে। বলবন্ত তার স্ত্রীর বিছানার পাশে একটি ইমার্জেন্সি বাটন লাগিয়ে রেখেছিলেন। যখন তারা তাকে মারছিল, তখন সেই শেষ নিঃশ্বাস নেওয়ার আগে বৃদ্ধা কাঁপতে কাঁপতে সেই বোতামটি টিপে দিয়েছিলেন। সেই অ্যালার্ম শুনেই বলবন্ত জেগেছিলেন। যন্ত্রণায় কাতর অঞ্জনি আর দর্পণ বলবন্তকে ধরার জন্য জাল বিছায়। এবার বলবন্ত তাদের জালে ফেসে যান। অঞ্জনি পেছন থেকে বলবন্তের মাথায় সজোরে আঘাত করে এবং তিনি অজ্ঞান হয়ে পড়ে যান। অঞ্জনি তাকে টেনে নিয়ে যেতে শুরু করলে বলবন্তের জ্ঞান ফিরে আসে এবং সুযোগ বুঝে তিনি আবার লুকিয়ে পড়তে সক্ষম হন। এই চোর পুলিশ খেলায় অতিষ্ঠ হয়ে অঞ্জনি তার নিষ্ঠুরতার সব সীমা ছাড়িয়ে যায়। সে কেরোসিন তেলের কৌটো তুলে নিয়ে পাগলের মতো চিৎকার করে বলে, যদি তুই সামনে না আসিস, তবে আমি তো স্ত্রীর লাশ এখনই জ্বালিয়ে দেব। লোকাস না, নইলে ছাই হয়ে যাওয়ার পর তোর স্ত্রীর আত্মাও কোনোদিন শান্তি পাবে না। নিজের মৃত স্ত্রীর লাশের সাথে এই বেয়াদবি বলবন্ত সহ্য করতে পারেননি। তিনি সাথে সাথে বেরিয়ে আসেন। অঞ্জনি আর দর্পণ পশুর মতো তার ওপর ঝাঁপিয়ে পড়ে এবং তাকে নির্মমভাবে মারধর করতে থাকে। রক্তে ভেজা বলবন্ত শেষ নিঃশ্বাস পর্যন্ত মার খেতে থাকেন। তখনই হঠাৎ বলবন্তের ভেতরে যেন কোনো দানবীয় শক্তি ভর করল। তিনি পুরো শক্তি দিয়ে দর্পণের পায়ে এক মোক্ষম আঘাত করেন এবং তাকে ছিটকে ফেলে দেন। পরের মুহূর্তেই তিনি নিজের হাত অঞ্জনির দিকে বাড়ান এবং নিজের আঙুল তার চোখে ঢুকিয়ে দেন। তাদের চিৎকারের মাঝে বলবন্ত সেখান থেকে পালান এবং এক ঘরে নিজেকে বন্দি করে সরাসরি পুলিশকে ফোন করে দেন। তিনি পুলিশকে সব সত্যি কথা জানিয়ে দেন। এদিকে অঞ্জনি কোনোভাবে সেই ঘরে পৌঁছায়। ফোনের কল হিস্ট্রি দেখেই তার পায়ের তলার মাটি সরে যায়। এখন পুলিশ আসার আগে বলবন্তের লাশ ফেলা জরুরি ছিল। অঞ্জনি মরিয়া হয়ে দর্পণকে বলল, বাইরে যে তোমার বন্ধু পাহারা দিচ্ছে তাকে ভেতরে ডাকো। দর্পণ ঘাবড়ে গেল। সে ভেতরে আসবে কিভাবে? সব দরজা তো বন্ধ। অঞ্জনির চোখে এক ধূর্ত আর ভয়ঙ্কর দ্যুতি ফুটে উঠল। সে বলল, তাকে বলো পেছনের আম গাছের সাহায্যে ছাদ দিয়ে ভেতরে আসতে। অঞ্জনির মুখ থেকে বেরোনো এই কথাগুলো দর্পণের মাথায় বোমার মতো ফাটল। পলকে তার সমস্ত ভ্রম কাচের মতো ভেঙে চুরমার হয়ে গেল। সে অঞ্জনির একমাত্র ভালোবাসা ছিল না, বরং তার লালসা আর প্রয়োজন মেটানোর এক দাবার ঘুঁটি মাত্র। ততক্ষণে জানালা দিয়ে তার বন্ধু ভেতরে লাফিয়ে পড়ল। ভেতরের রক্তারক্তি দেখে সে থমকে যায়, কিন্তু পরিস্থিতি বুঝে ছুরি বের করে সরাসরি বলবন্তর দিকে তেড়ে যায়। কিন্তু বলবন্ত এখন আর কোনো অসহায় বৃদ্ধ নন, বরং এক হিংস্র শিকারী। তিনি মেঝেতে আগেই তেল ঢেলে রেখেছিলেন। সেই বন্ধুর পা পিছলে যায় এবং সে উপুর হয়ে মেঝেতে আছড়ে পড়ে। সে সামলে ওঠার আগেই বলবন্ত এক ভারী আঘাতে তার মাথা গুড়িয়ে দেন। সে সেখানেই মারা যায়।
এই ভয়ঙ্কর দৃশ্য দেখে অঞ্জনীর আত্মা কেঁপে ওঠে। মৃত্যুকে এত কাছে দেখে তার ধূর্ত মস্তিষ্ক শেষ চাল চলতে শুরু করে। সে নিজের ঘরে গিয়ে কাঁপতে কাঁপতে স্বামী সুরেশকে ফোন করে। ফোন তুলতেই সে কুম্ভীরাশ্রু ফেলে চিৎকার করতে থাকে, তাড়াতাড়ি চলে আসো, ঘরে এক অজানা গুন্ডা ঢুকেছে, ও মা বাবা দুজনকে মেরে ফেলেছে, আর আমাকেও জখম করেছে, আমাকে বাঁচাও। দরজার আড়ালে দাঁড়িয়ে দর্পণ সব শুনে ফেলে। অঞ্জনীর আসল চেহারা এখন পুরোপুরি উন্মোচিত। সে নিজের সব পাপের বোঝা দর্পণের ঘাড়ে চাপিয়ে নিজে নির্দোষ শাস্তে চায়। প্রতারণার আগুনে জ্বলতে জ্বলতে দর্পণ তার ওপর ঝাঁপিয়ে পড়ে। দুজনের মধ্যে ধস্তাধস্তি হয়, কিন্তু অঞ্জনী তাকে ধোঁকা দিয়ে পালিয়ে যায়। তাকে খুঁজতে খুঁজতে দর্পণ অন্ধকারে অন্য এক ঘরে ঢোকা মাত্রই বলবন্তের পাতা আর এক মৃত্যু ফাঁদে পড়ে যায়। ওপর থেকে এক ভারী গ্যাস সিলিন্ডার সরাসরি তার মাথায় পড়ে এবং দর্পণের কাহিনী সেখানেই শেষ হয়ে যায়। অন্যদিকে মৃত্যুর ভয়ে অঞ্জনী এখনও বলবন্তকে মারার জন্য পাগলের মতো খুঁজে বেড়াচ্ছে, কিন্তু বলবন্ত এখন এই রক্তাক্ত খেলার শেষটা ঠিক করে ফেলেছেন। তিনি অঞ্জনীর আঘাত থেকে নিজেকে বাঁচিয়ে প্রধান দরজার কাছে পৌঁছান। তিনি নিজের মুখের ভেতর লুকিয়ে রাখা চাবিটি বের করেন, তালা খোলেন এবং অন্ধকার থেকে বেরিয়ে আসেন। বাইরে সকালের প্রথম আলো দেখা দিয়েছে এবং পুলিশের গাড়ি সাইরেন বাজিয়ে বাড়ি ঘিরে ফেলেছে। বাড়ির ভেতরের দৃশ্য কোনো কসাইখানার চেয়ে কম ছিল না। অ্যাম্বুলেন্সের মাধ্যমে আহত আর লাশগুলোকে বের করা হতে থাকে। তখনই সুরেশও সেখানে পৌঁছায়। নিজের বাড়িকে শ্মশান হতে দেখে তার পায়ের তলার মাটি সরে যায়। কিন্তু যখন পুলিশ আর সুরেশ ভেতরে ঢোকে, তখন তাদের নজর এমন এক দৃশ্যে আটকে যায় যা পুরো রক্তাক্ত তাণ্ডবকে এক অদ্ভুত নীরবতা এনে দেয়। সেই রাতের ভয়াবহ আতঙ্ক আর মৃত্যুর মাঝেও বলবন্ত তার মৃত স্ত্রীর শরীরকে সমস্ত নোংরা আবর্জনা থেকে বের করে অত্যন্ত সুন্দরভাবে পরিষ্কার করে দিয়েছিলেন। তিনি তাকে পরিষ্কার নতুন কাপড় পরিয়ে দিয়েছিলেন, চুল আছড়ে দিয়েছিলেন, যাতে তার জীবনসঙ্গিনী, যাকে তিনি প্রাণ ভরে ভালোবেসেছিলেন, এই দুনিয়া থেকে পূর্ণ সম্মানের সাথে বিদায় নিতে পারে। আর এই নীরব, বেদনাদায়ক অথচ পবিত্র দৃশ্যের মাধ্যমেই সেই ভয়ঙ্কর রাতের গল্প শেষ হয়। একদিকে ছিল অঞ্জনীর লালসা আর অন্যদিকে বলবন্তের নিজের স্ত্রীর প্রতি পবিত্র ভালোবাসা। বন্ধুরা, আপনারা যদি বলবন্তের জায়গায় হতেন এবং নিজের চোখের সামনে নিজের অসহায় স্ত্রীর খুনিদের দেখতেন, তাহলে কি আপনারাও এমন ভয়ঙ্কর প্রতিশোধ নিতেন, নাকি পুলিশের অপেক্ষা করতেন? কমেন্ট করে জানান বলবন্ত যা করেছেন তা ঠিক না ভুল। আর এই ধরনের মুভি এক্সপ্লেনেশন দেখতে আমাদের চ্যানেলটিকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করুন।